এটা কতটুকু সত্যি? আচ্ছা দেখেন, আমি আসলে মিথ্যা দিয়ে আমাকে মানে এই যে আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে এই যে মাঠ, আমাদের পরিচয় সমিতির মাঠ, এখানেও আমাকে কিন্তু লাঞ্ছিত করা হয়েছে। হ্যাঁ, আমাকে এখানেও লাঞ্ছিত করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমাকে নিয়ে অনেক মিথ্যা অপপ্রচার করানো হয়েছে। এখন ওনার নামে আমি যদি মামলা করে থাকি তাহলে আমি তো আপনাদেরকে ডাকতাম, আপনাদেরকে বলতাম যে আমি ওনার নামে মামলা করেছি। আমি তো ওনার নামে কোনো মামলা করিনি। কিন্তু আমার ফেসবুকে, আমার মেসেঞ্জার এবং আমার কমেন্টের মধ্যেও মানে সবাই বলতেছে যে রাসেল ভাই এই যে ওনার নামে মামলা হয়েছে। পরে আমি একটা নিউজে দেখলাম, আপনারা যেটা দেখেছেন, যে হাতিরঝিল থানায় ওনার নামে একটা মামলা হয়েছে এবং মামলাটা এফআইআর মানে ওয়ারেন্ট হয়েছে মামলাটা। অনেকে দেখলাম ফেসবুকে লিখতেছে যে উনি পলাতক, অনেকে লিখতেছেন যে ওনাকে গ্রেপ্তার করা হোক। আসলে এইটা কতটুকু সত্য এটা আইন দেখবে, এই ব্যাপারে আমি জানি না। এবং আপনারা এটা মানে তল্লাশি করবেন যে এই যে হাতিরঝিল থানা আপনারা ফোন করেন, ডিউটি অফিসার আছে, আপনার ওসি মহোদয় আছে, ওনাকে জিজ্ঞেস করেন যে ওনার নামে কোনো মামলা হয়েছে কিনা। আপনার নামটা কেন আসলে কি আমাকে তো সে শুরু থেকে এখন পর্যন্ত ইউজ করে যাচ্ছে এবং মরার আগের দিন পর্যন্ত সে রাসেল মিয়া নামটা ইউজ করে যাবে। এখন সে একটা কিছু হইলেই সেখানে আমার নামটা সে কানেক্ট করে দিবে, কারণ আমার নাম কানেক্ট না করলে আমার মনে হয় না যে তাকে কেউ রেসপন্স করবে। সে এই যে শিল্পী সমিতিতেও আসছে আমার নাম ব্যবহার করে, এই গেটে আসার পর আমাকে জিজ্ঞেস করছে যে রাসেল ভাই সেদিন তো উনি গিয়ে আপনার নামে অনেক মিথ্যাচার করলো, কিন্তু গেট দিয়ে উনি যখন প্রবেশ করে তখন আপনার নাম বলেছিল যে আমি আমার পরিচয় দিয়ে উনি এফডিসির ভিতরে ঢুকেছিল। তো আমার পরিচয়টা উনি যদিও আইনগতভাবে উনি আর ব্যবহার করতে পারবে না, কিন্তু উনি করে যাচ্ছে। এটা ভেরি সিম্পল কথা। এটা উনি আমার যে পরিচয়টা, ওনারা আমার যে পরিচয়টা ছিল, ওই পরিচয়টা যদি না থাকে তাহলে আইনগতভাবে উনি আমার পরিচয়টা বহন করতে পারবে না। সেই সম্পর্কের এখন কি অবস্থা? সম্পর্কের এটা একদম শেষ প্রান্তে আপনার এন্ডিং বলতে পারেন, সমাপ্ত বলতে পারেন, এবং শেষ হয়ে গেছে সেটাও বলতে পারেন। দেনমোহর এটাই তো তার মূল টার্গেট, এটা তো ডেফিনেটলি আমার দিতে হবে। এবং উনি যে দেনমোহরটা একটা বিরাট অ্যামাউন্ট উনি এটা লিখেছেন, উনি নিজেই লিখেছেন, তো এটা তো অবশ্যই আমি আমার ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেনমোহরের পুরো টাকাটাই আমি ওনাকে দিয়ে দিব, এটাও আমি বলেছি। দেনমোহর লিখেছেন উনি 10 লক্ষ টাকা, 10 লক্ষ, এবং এই পুরো 10 লক্ষ টাকাই আমি আদালতে জমা দিব। না, মোটেও পজিটিভ ছিল না। এটা হচ্ছে কি, ওনার সাথে আমি সংসার করেছি 3 দিন, বিয়ের 3য় দিন ওনার এলিগেশন এবং ওনার এই যে বিভিন্ন বিয়ে, উনি চট্টগ্রামে একটা ছেলেকে বিয়ে করেছেন, চট্টগ্রামে গিয়ে ওনার কথিত ভাই যে তুষার ওনার উকিল ছিল, একটা ছেলে আমজাদুল ইসলাম জাকি নামে, এটা রুমি রহমানের পরে একটা ছেলেকে বিয়ে করে, এটা আমি বিয়ের 3য় দিন জানি। জানার পর আমি সেদিনই আমি বলে দিই যে না, আপনার এত কিছু আমি মেনে নিতে পারবো না। তার পারিবারিকভাবে আমি জানি কোনো মধুর সম্পর্ক ছিল না। হ্যাঁ, বিয়ের দিন, বিয়ের পরের দিন, বিয়ের 2য় দিন উনি আমাকে পেয়ে অনেকগুলো ভিডিও করেছিল। ওইগুলা উনি ডে বাই ডে আস্তে আস্তে ছেড়েছেন। কিন্তু আমরা তো দেখেছি যে একটা চুমুর দৃশ্য ভাইরাল হয়েছে আপনি ওনার গাড়ি, এটা বিয়ের 2য় দিন। হ্যাঁ, এই ছবির মধ্যে কিন্তু অনেক কিছু প্রকাশ পায় যে আপনারা সুখে আছেন বা আপনার সম্মতিতে বিয়ে হয়েছে। এই যে আমি এই কথাটা বলি, দেখেন বিয়ের 2য় দিন আমি তো ওনার এত কিছু জানতাম না। তখন ওনার যে এসিড দগ্ধ যে জায়গাটা, এটার মধ্যে আমি চুমু দিয়ে একটা ছবি পোস্ট করেছিলাম, এবং এই ছবিটার পোস্ট করে আমি একটা ব্যাখ্যাও লিখেছিলাম আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে, যে বাংলাদেশে যতগুলো এসিড দগ্ধ মেয়ে আছেন বা যারা এরকম পোড়া, তাদেরকে ইন্সপায়ার করার জন্য যে আপনারা মোটেও অবহেলিত না, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। এই যে এসিড দগ্ধ এরকম মেয়েদের হাত রাসেল মিয়ার মতো মানুষেরা ধরে, এটা আমি বিনয়ের সাথে সেদিন এই ছবিটা আমি তুলেছিলাম। কিন্তু এই ছবিটা তোলার পরের 2 দিন পরেই যে ঘটনাগুলো দেখি, এরপরেই আমি সাথে সাথে ছবিটা ডিলিট করে দিই। কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা অসত্য মানুষের পিছনে আমি যতই লড়াই করি, আমি তাকেও হ্যাপি রাখতে পারবো না, আমি নিজেও হ্যাপি হইতে পারবো না।